রেল স্টেশন থেকে রিক্সা ভ্যানটা রমানাথকে নিয়ে এসে নামিয়ে দিল পাকা রাস্তা যেখানে শেষ হয়েছে সেখানটাতে। তার আর এগোবার উপায় ছিল না। সামনের মেঠো রাস্তায় হাঁটু সমান কাদা, আর সেই রাস্তার দুপাশে যতদূর চোখ যায় শুধু বর্ষার জলে ডোবা ধান ক্ষেত। বেলা দুপুর হলেও কালো মেঘে আকাশ ছেয়ে আছে, টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। স্টেশন থেকে এদিকে আসার পথে টোকা মাথায় দেওয়া চাষাভুষো শ্রেণীর লোকজন ছাড়া তেমন বেশি মানুষজন চোখে পড়েনি রমানাথের। রিক্সা ভ্যান থেকে নেমে রমানাথ প্রথমে তার চটি জুতো কাঁধের ব্যাগের মধ্যে পুরে ধুতিটা একটু গুটিয়ে নিলেন। তারপর এক হাতে ছাতা আর অন্য হাতে হুইল সমেত ছিপটা নিয়ে নেমে পড়লেন কাদামাখা রাস্তায়। দুপাশের ধানক্ষেত থেকে অবিশ্রান্ত ব্যাঙের ডাক ভেসে আসছে। সেই শব্দ শুনতে শুনতে এগোলেন তিনি। কিছুটা এগোবার পরেই দেখতে পেলেন কয়েকজনকে। কাদামাখা গা, কাদামাখা পা, সদ্য ক্ষেতের কাজ করে রাস্তায় উঠে দাঁড়িয়েছে তারা। কালীদহটা কোথায় তা ভালো করে জেনে নেওয়ার জন্য রমানাথ তাদের সামনে এগিয়ে গেলেন। তিনি কিছু জিজ্ঞাসা করবার আগেই লোকগুলোর মধ্যে থেকে একজন তাকে প্রশ্ন করল, বাবু কোথা থেকে আসছেন? রমানাথ জবাব দিলেন, কলকাতা। কলকাতা থেকে এত দূরে মাছ ধরতে এইছেন? বিস্ময়ের ভাব ফুটে উঠল লোকটার চোখে। তা কলকাতা থেকে এ জায়গাটা বেশ দূর বটে। প্রথমে ট্রেন, তারপর বাস। কলকাতা থেকে বর্ধমানের এই গ্রামে আসতে রমানাথের প্রায় 7 ঘন্টার মতো সময় লেগে গেল। কিন্তু কি আর করবেন, নেশা বড় বালাই। মাছ ধরার নেশা। এই নেশার তাগিতেই সব কাজ ফেলে তিনি কলকাতা থেকে ছুটে যান নানান জায়গাতে। কখনো রানাঘাটের পাল চৌধুরীদের পুকুরে, কখনো বা কাঁচড়াপাড়ার রেলের জলাশয়ে, আবার কখনো বা বারাসাতের নীলকুঠির বিলে। মাছ ধরার নেশাটা বড় প্রবল রমানাথের। তিনি লোকটার কথা শুনে বললেন, হ্যাঁ কলকাতা। কালীদহটা কোন দিকে? লোকটা একটা গ্রামের দিকে আঙুল তুলে দেখিয়ে বলল, এই খাল ধরে চলে যান, মাঠের শেষ মাথায় ওই যে দূরে একটা বাড়ি নজরে আসছে, ওটাই কালিকাপুর জমিদার বাড়ি। ওর পেছনেই কালীদহ। ওদিকে যাবার একটা পাকা রাস্তা আছে ঠিকই, কিন্তু সে পথ ঘুরতে গেলে অনেকটা ঘুরতে হবে। পাশ থেকে একজন প্রশ্ন করল, আপনি কি কালীদহর মহাশোল ধরতে এসেছেন? তার মানে ওই মহাশোলের খবরটা এখানকার অনেকেরই জানা। রমানাথ বললেন, হ্যাঁ ওই মহাশোল ধরতেই এসেছি। খুব বড় মাছ বুঝি? একজন বলল, হ্যাঁ বাবু, ও খুব বড় মাছ। যখন সে ঘাই দেয় তখন তোলপাড় হয় দহর জল। ও দহে অনেকে ডুবে মরেছে বলে লোকজন খুব একটা ওদিকে যায় না। তবে আমি একটা লাশ তুলতে গেছিলাম ওখানে, কিন্তু ওই মহাশোলকে তো আপনি ধরতে পারবেন না বাবু। এগোতে গিয়েও কথাটা শুনে থমকে দাঁড়ালেন রমানাথ। তারপর প্রশ্ন করলেন, কেন ধরতে পারবো না কেন? লোকটা জবাব দেওয়ার আগে কেমন যেন একটু ইতস্তত করল। রমানাথ মাছটা ধরতে পারবে না এ কথাটা বলে সে যেন ঠিক করেনি। এ কথাটা সে বুঝতে পেরেছে। রমানাথ আবার জানতে চাইল, কেন হে, পারবো না কেন? লোকটা এবার জবাব দিল, ও মাছ শুধু রাজা বাবুই ধরতে পারেন, আর কেউ পারে না বাবু। 12 বছর পর পর মাছ একবার ধরা হয়, তার পরদিন আবার নতুন মাছ ছাড়া হয়, সেটা আবার ধরা হয় 12 বছর পর। এমনই হয়ে আসছে রাজা বাবু ঠাকুর দাদার আমল থেকে। ও মাছের টোপ রাজা বাবুরা ছাড়া আর কেউ জানেন না। কথাগুলো বলে লোকগুলো আর দাঁড়ালো না। তারা আবার মাঠের জলকাদায় নেমে গেল। রমাপদ এগোলেন তাদের দেখানো আলপথ বেয়ে। লোকগুলোর মুখে মাছ ধরতে না পারার কথাটা শুনে প্রথমে কয়েক মুহূর্তের জন্য মনটা একটু খারাপ হয়ে গেল রমানাথের। কিন্তু পরক্ষণেই তিনি হাঁটতে হাঁটতে ভাবতে লাগলেন, এমন রটনা তো গ্রামে গঞ্জে কতই থাকে।
ঘটনাচক্রে হয়তো রাজাবাবুরাই মাছটা বেশ কয়েকবার ধরেছেন, তার অর্থ এই নয় যে আর কেউ কোনোদিন তা ধরতে পারবে না। সেই রসিক বিলের ২০ সের ওজনের রুই মাছটার কথাই ধরা যাক না কেন, লোকে তো বলতো সে আসলে মাছ নয়, মৎস্যকন্যা, তাকে কোনোদিন ধরা যাবে না। কিন্তু তাকেই তো রসগোল্লার রসে চোবানো পাউরুটির মণ্ডর সঙ্গে বাঁকুড়া থেকে আনা বিশেষ ধরনের লাল পিঁমড়ের ডিম দিয়ে ছিপে গেঁথেছিলেন রমানাথ। অথবা গোচরণের পুকুরের সেই বিশাল কাতলাটা, লোকে বলতো তার ঠোঁট এত পিছল যে বাঁকানো বড়শিও পিছলে যায়। শেষ পর্যন্ত বিশেষভাবে তৈরি, খুবই শক্ত, অথচ পুঁটি মাছ ধরার মতো ছোট্ট বড়শি দিয়েই তাকে পাড়ে তুলেছিলেন রমানাথ। পরে দেখা গিয়েছিল যে প্রকৃতির কোনো অদ্ভুত খেয়ালে তার মুখের হাঁটা এত ছোট ছিল যে বড় বড়শি গিলতে পারত না সে। এসব কথা ভাবতে ভাবতেই মনে বল ফিরে পেলেন রমানাথ। পাকা মাছ শিকারী তিনি। মাছটা ঠিক কেমন সে কথাই ভাবতে লাগলেন, আর তার সঙ্গে সঙ্গে ভাবতে লাগলেন খবরের কাগজের বিজ্ঞাপনটার কথা। ওই বিজ্ঞাপনটা না দেখলে এত দূরে ছুটে আসতেন না তিনি। খবরের কাগজে ছোট ছোট অনেক বিজ্ঞাপন ছাপা হয়, যেগুলো সাধারণত চোখ এড়িয়ে যায় সাধারণ মানুষের। কিন্তু সেসব বিজ্ঞাপনের খোঁজ রাখে কেবলমাত্র সন্ধানীরা। সাধারণত বিলে বা পুকুরে মাছ ধরার জন্য টিকিট লাগে। সাধারণত পুকুরের মাছ বুঝে ১০০ থেকে ৫০০ টাকারও টিকিট করা হয়। ধরা মাছের আকৃতি আর ওজন বুঝে ১০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত পুরস্কার মূল্য দেওয়া হয় মাছ শিকারীদের। তার সঙ্গে মাছ ধরা তো থাকবেই। এমন টুকটাক মাছ ধরার বিজ্ঞাপন মাঝে মাঝেই থাকে কাগজে। কিন্তু এ বিজ্ঞাপনটা আকৃতিতে তেমনই ছোট হলেও টিকিটের মূল্য আর পুরস্কারের মূল্য বিচারে এত বড় বিজ্ঞাপন এর আগে রমানাথ দেখেননি। টিকিট মূল্য ১০,০০০ টাকা আর পুরস্কার মূল্য ১,০০,০০০ টাকা। ভাবা যায় হয়তো উটকো লোকেদের এ প্রতিযোগিতা থেকে দূরে সরিয়ে রাখতেই টিকিটের দাম এত বেশি ধার্য করা হয়েছে। আর সেজন্য পুরস্কার মূল্যটাও বেড়েছে। মাছটাকে ধরতে পারলে কেল্লা ফতে। এর আগে বেশ কিছু জায়গাতে বড় বড় শোল মাছ ধরেছেন রমানাথ। ও মাছ কি টোপ গেলে তা বিলক্ষণ জানেন মাছ শিকারী। সেই মতো তিনি টোপগুলো সঙ্গে করে এনেছেন। তার ব্যাগের মধ্যে কাঁচের জারে রাখা আছে সেগুলো। রমানাথ আলপথ ভেঙে একসময় পৌঁছে গেলেন বাড়িটার সামনে। অন্য দিক থেকে একটা পাকা রাস্তা ঘুরপথে এসে থেমেছে বাড়িটার ঠিক সামনে। বিশাল জায়গা নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাড়িটা। তবে তার চেহারা দেখে মনে হয় বাড়িটার বয়স ২-৩০০ বছর তো হবেই। তার একটা অংশ ভেঙে পড়েছে, বাকি অংশ এখনো দাঁড়িয়ে থাকলেও দেওয়ালের থামের গা থেকে পলেস্তারা খসে পড়ছে। তবে দোতলা বাড়িটার কলেবর দেখলে এখনো বোঝা যায় যে বাড়িটা যারা বানিয়েছিলেন তারা যথেষ্ট বিত্তশালী ছিলেন। হয়তোবা এ তল্লাটের জমিদার বা ভূস্বামী গোছের কেউ হবেন, যে কারণে তাদের বর্তমান উত্তরসূরিদের এখনো রাজাবাবু বলে স্থানীয় মানুষেরা। বাড়িটার পিছনে গাছগাছালির আড়ালে একটা জলাশয়ও যেন চোখে পড়ল রমানাথের। বাড়িটার সামনের ফাঁকা জমিতে বেশ কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে। দু একটা গাড়ির মাথায় হুইল, ছিপ ইত্যাদি বাঁধা। কয়েকজন লোক ইতস্ততভাবে বাড়িটার বাইরে ঘোরাফেরা করছে, এদিক ওদিক তাকাচ্ছে। তাদের ভাবভঙ্গি আর পোশাক দেখে ঠিক স্থানীয় লোক বলে মনে হয় না। রমানাথ বুঝতে পারলেন এরাও তার মতো মাছ ধরতে এসেছেন। কোথায় টিকিট দেওয়া হচ্ছে সে কথাটা তাদেরই একজনকে জিজ্ঞাসা করতে আঙুল তুলে তিনি বাড়িটার একটা অংশ দেখিয়ে দিলেন। রমানাথ এগোলেন সেদিকে। ঘরটা সম্ভবত একসময় কাছারি ঘর ছিল। কর্মচারীদের বসার জন্য উঁচু গদি আঁটা জায়গা আছে, সেখানে বসে আছেন দুজন লোক। কয়েকজন মাছ শিকারির থেকে টাকা বুঝে নিয়ে টিকিট করাচ্ছে তারা। ছাতা বন্ধ করে ছিপটাকে দেওয়ালের গায়ে হেলান দিয়ে রেখে টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়লেন রমানাথ। একটা জিনিস তিনি বুঝতে পারলেন যে
বাইরে যারা রয়েছে বা টিকিটের লাইনে যারা রয়েছেন তারা কেউ গ্রামের মানুষ নয়, সবাই বাইরের লোক। গ্রামের লোক টিকিট কেনার জন্য এত টাকা পাবে কোথায়? আর তার উপর যখন তাদের বিশ্বাস যে রাজাবাবু ছাড়া কেউ ওই মহাশোল ধরতে পারবেন না, তখন কারো কাছে টাকা যদিও বা থাকে তা নষ্ট করে লাভ কি? সামনের ২-৩ জনের টিকিট কাটা শেষ হলে রমানাথ লোক দুটোর সামনে এসে পকেট থেকে টাকা বার করলেন। যে টাকা নিচ্ছিল সে বলল, শর্তগুলো জানেন তো? একদিনে একবেলার জন্যই এ টিকিট। আগামীকাল বেলা ১২টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত। তার মধ্যেই যদি মাছ ধরা হয়ে যায় তো তবে আর বসার দরকার হবে না। জলের ধারে বসার মাচার জন্য লটারি হবে একটু পরে। ২০ জনের নাম নেওয়া হবে ঠিক হয়েছিল আগে আসার ভিত্তিতে। আপনি ২০ নম্বর লোক। লটারিতে বসার যে জায়গা পাবেন সেখানেই বসতে হবে কিন্তু। রমানাথ শুনে টাকাটা তার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, ঠিক আছে, টিকিটটা তো আগে দিন।" টাকা নিয়ে টিকিট আর রসিদ কাটতে কাটতে লোকটা বলল, দূর দূর থেকে আপনারা এসেছেন, কাছাকাছি কোনো হোটেলও নেই, তাই এ বাড়িতে আপনাদের থাকার ব্যবস্থা করেছেন রাজাবাবু। টিকিট পিছু একটা করে ঘর বরাদ্দ। একজন সঙ্গী নিয়ে আপনি সেখানে থাকতে পারেন। টিকিটের নম্বরই ঘরের নম্বর। দরজার বাইরে তার জন্য কাগজও সাঁটা আছে। একথা বলার পর লোকটা একটু হেসে বলল, আপনাদের জন্য একটা খুশির খবর আছে। কাল রাজাবাবুর ঠাকুরদা কালীকৃষ্ণর জন্মদিন মনে রাখবেন, যিনি এই জমিদারির পত্তন করেছিলেন। রাজাবাবুও কাল আপনাদের সঙ্গে মাছ ধরতে বসবেন। তিনি ঠিক করেছেন যে তিনি ছাড়া আপনাদের মধ্যে কেউ যদি মাছটা ধরতে পারেন তবে তাকে পুরস্কার তো দেওয়া হবেই, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা টিকিটের টাকাও আপনাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। কাজেই মাছটা আপনি না ধরতে পারলেও টিকিটের টাকা ফেরত পাবেন। তার কথা শুনে রমানাথ মনে মনে একবার ভাবলেন, তবে কি রাজাবাবু এবারও নিশ্চিত যে মাছটা তিনি এবারে নিজেই ধরবেন? ঠিক এই মুহূর্তে একটা কণ্ঠস্বর শোনা গেল, বিপিন, কজন হলো? ওপর থেকে, সম্ভবত দোতলা থেকে একটা সিঁড়ি নেমে এসেছে ঘরে। সেই সিঁড়ির মাঝামাঝি জায়গাতে এসে দাঁড়িয়েছেন একজন গৌরবর্ণ দীর্ঘকায় প্রৌঢ় ব্যক্তি। তার পরনে ধুতি আর পিরান, পায়ে সুঁড়তোলা সাদা চটি। বৃষস্কন্ধ লোকটার গলা থেকে ঝুলছে মোটা সোনার একটা চেন। হাতের ঘড়িটাও সম্ভবত সোনারই মনে হয়। তাকে দেখেই যে লোক দুজন টাকা নিচ্ছিল তাদের মধ্যে থেকে একজন বলে উঠল, এই ২০ জন হলো রাজাবাবু। এই তাহলে রাজাবাবু! রমানাথ সহ ঘরের আরও অন্যান্যরা তাকালো তার দিকে। রাজাবাবু জবাব শুনে বললেন, আর একজনকেও টিকিট দেবে না। খেয়াল রেখো কোনো উটকো লোক যেন বাড়িতে না ঢোকে। আর হ্যাঁ, ডাক্তার এলে তাকে সঙ্গে সঙ্গে ওপরে পাঠিয়ে দিও। কর্মচারীটি সঙ্গে সঙ্গে বলে উঠল, আচ্ছা হুজুর। আর বিপিন আপনার হুইল ছিপ সব ঠিক করে রেখেছে। রাজাবাবু কেবল একটা শব্দ করলেন, হুম। তারপর ঘরে উপস্থিত অন্যান্য লোকগুলোর দিকে যেন একটু তাচ্ছিল্য ভরে তাকিয়ে আবার ওপরের দিকে মিলিয়ে গেলেন। রমানাথ তাকে দেখে বুঝতে পারলেন যে কালের নিয়মে হয়তো এখন রাজাবাবুদের জমিদারি গেছে ঠিকই, কিন্তু এখনও তাদের ধমনীতে আভিজাত্যের নীল রক্ত বইছে। রমানাথদের মতো সাধারণ মানুষদের এখনও এই রাজাবাবুরা খুব একটা যে ধর্তব্যের মধ্যে রাখেন না তা তার চালচলনেই বোঝা গেল। রাজাবাবু অদৃশ্য হয়ে যাওয়ার পর থাকার ঘর কোন দিকে জেনে নিয়ে দেওয়াল থেকে ছিপটা তুলে নিয়ে ঘরের উদ্দেশ্যে এগোতে যাচ্ছিলেন রমানাথ। কিন্তু ঠিক সেই সময় ঘরে ঢুকলেন একজন লোক। তার এক হাতে একটা ছিপ থাকলেও তার চেহারা দেখে বেশ অবাক হলেন রমানাথ। লোকটার চোখে একটা কালো চশমা, পরনে গেরুয়া বসন, জটাজুটধারী মুখমণ্ডল, আর এক হাতে ঝোলানো আছে কমণ্ডলু গোছের একটা পাত্র। তার মুখটা মাটি লেপে বন্ধ করা, সম্ভবত গঙ্গা জল আছে ওই পাত্রে। দেখেই বোঝা যায়
লোকটা সাধু সন্ন্যাসী ধরনের, বেশ বয়সও হয়েছে তার। বেশ কিছু দাড়িতে পাক ধরেছে। যারা টিকিট দিচ্ছিল তাদের সামনে গিয়ে দাঁড়ালো লোকটা। তারা তার দিকে তাকাতেই সন্ন্যাসী তার কাঁধের ঝোলা থেকে কাগজে মোড়ানো একটা পুরনো নোটের বান্ডিল বার করে বললেন, টিকিট দাও, টিকিট কিনবো। রাজাবাবুদের লোক দুজন বেশ অবাক হয়ে গেল তার কথা শুনে। তারপর একজন বলল, টিকিট শেষ, আর দেওয়া হবে না। আর তারপরই লোক দুজনের মধ্যে যে বয়স্ক কর্মচারীটি ছিল তিনি বলে উঠলেন, গতবারও মাছ ধরার সময় আপনি এসেছিলেন না? হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছেন? 12 বছর আগে সেই যে সেবার মাছ ধরার পরের দিনই একটা বাচ্চা জলে ডুবে মারা গেছিল। রাজাবাবুর বয়স্ক কর্মচারী বলে উঠলেন, তখন আপনি আরেকটু জোয়ান ছিলেন বলে প্রথমে আপনাকে চিনতে পারিনি। তার কথা শুনে সন্ন্যাসী বললেন, দেখো না ভাই, একটু চেষ্টা করে দেখো না। কত দূর থেকে ছুটে এলাম, 12 বছর ধরে ভিক্ষা করে টিকিটের টাকা জমালাম, শেষে ফিরে যাব? রাজাবাবুর লোকটা এবার একটু কঠোরভাবে বলে উঠল। না, আর কিছু করার নেই। সন্ন্যাসীর মুখে বিমর্ষ ভাব ফুটে উঠল। তিনি বললেন, তবে আর কিছুই করার নেই, কিন্তু আজকের রাতটা কি এখানে কাটানো যাবে? বাইরে দুর্যোগ নামতে চলেছে, এখন আমি কোথায় যাই? সন্ন্যাসীর দুরবস্থা দেখে সম্ভবত মায়া হলো রাজাবাবুর লোকটার মনে। সে বলল,